হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করেই জানো যে ক্লার্কশিপে যে সমস্ত টপিকগুলোর ওপরে প্রিলিমিনারি এক্সাম রয়েছে তার মধ্যে 30 মার্কস রয়েছে ইংলিশে, 30 মার্কস রয়েছে ম্যাথমেটিক্সে অ্যান্ড 40 মার্কস মতন রয়েছে জেনারেল নলেজে। এখন ইংলিশ এবং ম্যাথসের ব্যাপারে আমরা সেপারেট ক্লাসে ডিসকাস করলেও জেনারেল নলেজের যে টপিকটা রয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভার্স একটা টপিক। তাই অনেকেরই জিজ্ঞাসা রয়েছে যে এই অল্প সময়ের মধ্যে জেনারেল নলেজের মতন একটা ভার্স টপিককে আমরা কিভাবে পড়ব। তো আজকের ক্লাসে আমরা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাকে মাথায় রেখে জেনারেল নলেজ যে টপিকগুলো আমাদের পড়তে হবে এবং যে টপিকগুলোর উপর জোর দিলে এই অল্প সময়ের মধ্যে জিকের মতন একটা ভার্স টপিককে আমরা এফেক্টিভ ওয়েতে পড়তে পারবো সেই নিয়ে ডিসকাশন করব। তোমরা কমপ্লিট ভিডিওটা দেখো এবং সাথে সাথে টপিকগুলো নোট করে নাও। আমার বিশ্বাস এগুলো যদি তোমরা নোট করে নিয়ে মোটামুটি পড়ো তোমাদের প্রিপারেশন অনেকটাই বুস্ট আপ হতে থাকবে। ঠিক আছে, তো দেরি না করে আমাদের ডিসকাশন শুরু করি যে এই 40 মার্কসের মধ্যে মার্কস ডিস্ট্রিবিউশন কীরকম আছে ক্লার্কশিপে। দেখতে পাচ্ছ হিস্ট্রিতে প্রায় 6 থেকে 7 নাম্বার মতনের প্রশ্ন আসে, জিওগ্রাফিতে 2-3 নাম্বার প্রায়, পলিটি বা ভারতীয় সংবিধানের ওপরে একটা কিংবা দুটো প্রশ্ন আসে। যদি দেখা যায় ইন্ডিয়ান ইকোনমি বা ভারতীয় অর্থনীতি থেকে কিন্তু গতবার পিএসসি ক্লার্কশিপে কোনো প্রশ্ন দেয়নি। তাও সেফ সাইড রাখার জন্য আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলোকে পড়ে যাব। বাট এই সব কটা জিনিসকে ছাড়িয়ে দেখো একটা সিংহভাগ নাম্বার এই স্ট্যাটিক জিকে পোর্শনটাতে রয়েছে, প্রায় 17 থেকে 18 নাম্বার কিন্তু এই স্ট্যাটিক জিকের ওপর থেকে আসে। কি কি আসে স্ট্যাটিক জিকের ওপর থেকে তারও অনেকটা লিস্ট আমি তোমাদেরকে এখানে তুলে ধরেছি। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আসে প্রায় 8 থেকে 10 নাম্বারের। তো আমরা যদি আমাদের এই জেনারেল নলেজকে টপিক ওয়াইজ অ্যানালিসিস করে দেখি, সবথেকে বেশি জোর আমাদের দেওয়া উচিত এই স্ট্যাটিক জিকে পোর্শনটাতে, যেখান থেকে কিন্তু কোশ্চেন আসার চান্সেস অনেকটাই বেশি। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি মেন সিংহভাগ পোর্শন আসছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে, তো এটা চলে আসছে আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট পোর্শন, একে আমরা 2 স্টার দিলাম। এবং তারপর আস্তে আস্তে 3rd নম্বরে রয়েছে আমাদের হিস্ট্রি, যাকে আমাদের পড়তে হবে ইন ডিটেলসে, আর তারপর বাকি টপিকগুলো 1 বাই 1 আমরা পড়ে ফেলব। ঠিক আছে, এখন কোন কোন টপিকগুলো পড়ব? স্ট্যাটিক জিকের মধ্যে যে টপিকগুলো লিখেছি, আচ্ছা স্ট্যাটিক জিকের ব্যাপারে পরে আসি, আগে হিস্ট্রির ব্যাপারটা বলে দিই। স্ট্যাটিক জিকে নিয়ে আমরা ডিটেলসে ডিসকাশন করব। হিস্ট্রির ব্যাপারে বলে দিই, দেখো হিস্ট্রি তোমাদের মোটামুটি পুরোটাই পড়তে হবে। মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি, অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি এবং মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি পুরোটাই পড়তে হবে, যেহেতু হিস্ট্রির পুরো পোর্শনটার থেকেই কোশ্চেন আসে। তাও তার মধ্যে থেকে যেই পোর্শনগুলো থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে বা জেনারেলি আসে, সেগুলোকে যদি আমি একটু শর্টলিস্ট করে বলি, এই ন্যাশনাল মুভমেন্টস সম্পর্কে পড়বে, ভারতের স্বাধীনতা আন্দোলন সম্পর্কে একটু বেশি করে পড়ে রাখবে। খুব ইম্পর্টেন্ট পোর্শন এটা, যে মুভমেন্টগুলো হয়েছে কোন সালে হয়েছে এবং তার পরবর্তী ফলশ্রুতিগুলো, ব্রিটিশ সরকারের রিপারকাশনগুলো, সেগুলোকে ভালো করে পড়ে রাখবে। গভর্নর এবং গভর্নর জেনারেল যারা ছিলেন ভারতবর্ষের এবং বাংলার, তাদের সময় কোন বিল পাস হয়েছিল বা তাদের সময়কার উল্লেখযোগ্য ঘটনা, এটাকে পড়ে রাখবে। যদি অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি থেকে পারো বুদ্ধিজম, জৈনিজম অ্যান্ড হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা সম্পর্কে ভালো করে পড়বে। আর মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি থেকে মুঘল পিরিয়ডটাকে ভালো করে কভার করে রাখবে। ঠিক আছে, তো এই টপিকগুলোর উপর একটু জোর দেবে। তাও আমি বলবো হিস্ট্রির কিন্তু কোনো রকম সিলেকশন আলাদা করে করবে না, এই টপিকগুলোকে ভালো করে পড়বে এবং বাকি জিনিসগুলোকেও পড়বে। পড়ার পাশাপাশি এর সাথে WBCS স্ক্যানার থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো পড়বে। WBCS এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মানে প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, মেন্সের নয়। WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো এই হিস্ট্রি থেকে পড়ে রাখবে, তাতে তোমার হিস্ট্রি পোর্শনটুকু মোটামুটি ভালোভাবেই কমপ্লিট হয়ে যাবে। একটু ইন ডিটেল স্টাডি যদি তুমি করতে চাও, আমি হিস্ট্রিটাকে বলবো লুসেন্ট ছাড়াও তোমরা ক্র্যাক WBCS বা জেনারেল নলেজ ম্যানুয়াল, যেটা নিতিন সিংহানিয়া স্যারের বই রয়েছে, ওই পোর্শনটা থেকে হিস্ট্রি টপিকটাকে কভার করো। ঠিক আছে, দেন হিস্ট্রি হয়ে যাওয়ার পরে আমরা চলে আসি, আমরা জিওগ্রাফি টপিকটাকে কী করে আমরা কভার করব। হিস্ট্রি আমাদের ডিসকাশন হলো, আমরা চলে আসি জেনারেল নলেজের সেকেন্ড পোর্শন, জিওগ্রাফিটাকে আমরা কীভাবে ডিসকাস করব বা পড়ব। জিওগ্রাফি থেকে প্রায় 2-3 নম্বরের প্রশ্ন আসে,
তাই বলে একে হালকা করে নিলে হবে না। এই 2-3 নম্বরের জন্য তোমরা জানো র্যাঙ্কিং অনেকটা পিছিয়ে যেতে পারে। তো জিওগ্রাফির অনেকগুলো টপিক আছে, তার মধ্যে থেকে আমরা রিভার সিস্টেম, ইন্ডিয়ান রিভার সিস্টেম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল রিভার সিস্টেমটাকে সবথেকে বেশি ইম্পর্টেন্স দেবো। ইন্ডিয়ান রিভার সিস্টেম, ভারতের নদ নদীগুলো কোথা থেকে গেছে, তাদের উৎস কোথায়, এগুলো যেমন পড়তে হবে, ওয়েস্ট বেঙ্গলের রিভার সিস্টেমগুলো কিন্তু ভালো করে পড়ে রাখতে হবে। আমি আগে থেকে বলে রাখলাম, স্পেশালি সেই সমস্ত রিভারগুলো যেগুলো বর্ডার এলাকা থেকে গেছে, ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার থেকে গেছে, সেই সমস্ত রিভারগুলো সম্পর্কে। ঠিক আছে, আচ্ছা। এবং এর ছাড়াও যদি পড়ো সয়েল সম্পর্কে, অর্থাৎ ভারতের কোন কোন স্থানে কী কী ধরনের মাটি রয়েছে, কোন মাটিতে কী ধরনের চাষ হয়, দ্যাট ইজ এগ্রিকালচার, কোন ফসল উৎপাদনে কোন রাজ্য এগিয়ে রয়েছে, এবং ফরেস্টগুলো সম্পর্কে পড়ে রাখবে, কোথায় কোন কোন ধরনের ফরেস্ট দেখতে পাওয়া যায়, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, জিওগ্রাফি যদি তোমরা খুব ডিটেলসেও স্টাডি না করো তাহলেও চলবে, মোটামুটি লুসেন্ট থেকে জিওগ্রাফি পোর্শনটাকে কভার করলে সাফিসিয়েন্ট। লুসেন্ট থেকে জিওগ্রাফি পোর্শনটাকে পড়ার পর ওই একই রকমভাবে হিস্ট্রির মতন ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোশ্চেন্সগুলোকে পড়ে রাখবে। ইন্ডিয়ান জিওগ্রাফি পোর্শনটাও পড়বে, এবং তার সাথে সাথে আমাদের যেটা তোমার নর্মাল জিওগ্রাফি রয়েছে ধরো, সেইগুলোকেও পড়বে, প্রাকৃতিক ভূগোল যেটাকে বলে। ঠিক আছে, সেটাকেও ভালো করে পড়ে রাখবে। চলে আসি 3 নম্বর টপিক, দ্যাট ইজ পলিটি বা ইন্ডিয়ান কনস্টিটিউশন। পলিটি সম্পর্কে যদি বলি, ভারতীয় সংবিধানের, এটাও খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট একটা টপিক। 1-2 নম্বরের প্রশ্ন এখান থেকেও আসে, আমাদের ক্লার্কশিপে গতবারও এসেছে। এখানে আমরা একটু সিলেকশন ওয়াইজ পড়ে নিতে পারি শেষ ফিনিশিংয়ে রিভিশনের জন্য, এবং বাকি টপিকগুলো যদি একবার তোমার আগে পরে পড়া থাকে তো তুমি পরীক্ষার আগে এই টপিকগুলোকে অবশ্যই আরেকবার রিভাইজ করে নিও ভালো করে। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস এবং ডিউটিস, অর্থাৎ আমাদের তোমার ফান্ডামেন্টাল রাইটস যেগুলো রয়েছে, ঠিক আছে, মৌলিক অধিকার যেগুলো রয়েছে, এবং মৌলিক কর্তব্য যেগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে কোনটা কতগুলো ইত্যাদি জিনিসগুলো সম্পর্কে। এখানে একটা জিনিস লেখা নেই, সেটা হচ্ছে আমাদের সংবিধানের কতগুলো ধারা, কতগুলো শিডিউল, এই সংখ্যাগুলোকেও কিন্তু একটু জোর দেবে। ঠিক আছে, এগুলোকে একটু ভালো করে পড়ে নেবে। সেকেন্ড হচ্ছে, যদি আসি এখানে সেকেন্ড ইম্পর্টেন্ট পোর্শন হচ্ছে আমাদের সোর্সেস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতের সংবিধান প্রণেতারা কোন কোন দেশের সংবিধান থেকে কোন কোন অংশগুলোকে ভারতের সংবিধানে ইনক্লুড করেছিলেন, সেটা জানাটা ভীষণ জরুরি। তো সেই পোর্শনটাও হয়ে যাচ্ছে তোমার ইম্পর্টেন্ট, ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট, এবং তোমার সংখ্যাগুলো কতগুলো ধারা রয়েছে, হ্যাঁ, সেই জিনিসগুলোকে, কতগুলো তোমার শিডিউল রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। আর্টিকেলের ব্যাপারে যদি চলে আসি, এমার্জেন্সি রিলেটেড আর্টিকেল এবং আদার ইম্পর্টেন্ট আর্টিকেলগুলো পড়লেই হয়ে যাবে। মোটামুটি লুসেন্ট থেকে তোমরা যদি এই বইটা থেকে, বা তরুণ গোয়েলের যে ছোটো বইটা আছে সেখান থেকে তোমরা যদি পলিটি পোর্শনটাকে কভার করো, আমার মনে হয় তাতে তোমাদের সাফিসিয়েন্ট হয়ে যাবে, এবং একই রকমভাবে ডাব্লিউবিসিএস প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলোকে দেখে যাবে। তো এতে তোমার ট্র্যাডিশনাল জিকের মোটামুটি সিংহভাগ পোর্শনগুলো দেখো কমপ্লিট হয়ে যাচ্ছে। বড় যে পোর্শনগুলো, দ্যাট ইজ যেগুলোকে আমরা জেনারেল নলেজ বলতে গেলে আমাদের মাথাতে ফার্স্টেই আসে যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি। ইন্ডিয়ান ইকোনমির ব্যাপারে যদি বলি, ভারতীয় অর্থনীতির ব্যাপারে, গতবারের ক্লার্কশিপে এখান থেকে সেরকম কোনো প্রশ্ন আসেনি, এটা ঠিক কথা। তাও আমরা সেফ সাইডে থাকার জন্য অ্যাটলিস্ট তোমার কিছু জিনিস পড়ে যাব, যেমন মূলত 5 ইয়ার প্ল্যান বা পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোকে তোমরা ভালো করে পড়ে যাবে। ঠিক আছে, কোন কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কী কী উদ্যোগ নেওয়া হয়েছিল সেগুলোকে একটু ভালো করে দেখে যাও। আর বাকি কোনো কিছু অতটা ইম্পর্টেন্ট হবে বলে আমার মনে হয় না। 5 ইয়ার্স প্ল্যানগুলোকে জোর দাও। এছাড়া যদি তোমাদের পড়া থাকে, তোমরা যদি সময় পাও একটু ডিটেলসে স্টাডি করার, লুসেন্ট থেকে এই পোর্শনটুকু স্টাডি করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, তো যেটুকু আমাদের এই ট্রেডিশনাল জিকেতে এখনও পর্যন্ত দাঁড়ালো এই 4টে টপিকের আলোচনার সিদ্ধান্ত, তাতে করে আমরা বলতে পারি যে হিস্ট্রিটাকে আমরা মোটামুটি ডাব্লিউবিসিএস ম্যানুয়াল বা ক্র্যাক ডাব্লিউবিসিএস থেকে একটু ইন ডিটেলস স্টাডি করে যাব, যাতে আমরা এই পোর্শনগুলোতে একটু বেশি জোর দেব। ঠিক আছে, আমরা জিওগ্রাফি, পলিটি অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি এই টপিকগুলোকে কভার করব হচ্ছে আমাদের তোমার লুসেন্ট থেকে কভার করলে হয়ে যাবে, বা তরুণ গোয়েল থেকে কভার করে হলে হয়ে যাবে। যদি তোমরা চাও ক্র্যাক ডাব্লিউবিসিএস থেকে পড়তে, ক্র্যাক ডাব্লিউবিসিএস বা ডাব্লিউবিসিএস ম্যানুয়াল থেকে পড়তে, সেটাও পড়তে পারো, ভালো তো আরও তাতে। ঠিক আছে, তাতে তোমরা এই পোর্শনগুলোকে জোর দেবে, জোর দিয়ে ডিটেলসে স্টাডি করে নেবে। ঠিক আছে,
এখন এই পোর্শনটুকুর পরে যে পোর্শনটা আসছে, যেটা সম্পর্কে আমরা একটু আগে ডিসকাস করছিলাম, যে একটা মেজর মার্কস এখান থেকে তোমার উঠে আসছে, এবং যেটা খুব বেশি জোর সবসময় দেয় না স্টুডেন্টরা, যে কারণের জন্য মার্কসের অনেকটা হেরফের হয়ে যায়, সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে। ট্রেডিশনাল জিকে তুমি ছোটোবেলা থেকে পড়ে আসছো, স্ট্যাটিক জিকেও পড়ে আসছো, কিন্তু স্ট্যাটিক জিকের আপডেটেড ইনফরমেশনগুলো কিন্তু তোমার জানতে হবে, কারণ তোমার পরীক্ষায় যে মার্কসটুকু রয়েছে জেনারেল নলেজে, তার প্রায় 50% মার্কস এই স্ট্যাটিক জিকের থেকে প্রশ্ন আসছে, তাই না? কাজেই তোমাকে স্ট্যাটিক জিকেটা ভালো করে রেডি করতে হবে। এখন ভিডিওটা সঙ্গে থাকো, পুরোটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে স্ট্যাটিক জিকের স্ট্র্যাটেজিটাই কিন্তু তোমার এখানে মাস্টার প্ল্যান হতে চলেছে। এই ট্র্যাডিশনাল জিকে তুমি তৈরি করে নিলে, কিন্তু স্ট্যাটিক জিকে তোমার যদি উইক থেকে যায়, তাহলে কিন্তু তুমি অনেকের থেকে অনেক পিছিয়ে পড়বে। তো স্ট্যাটিক জিকের স্ট্র্যাটেজি যদি জানতে হয়, ভিডিওটাকে পুরোটা দেখো। আমরা এক একটা টপিক ধরে ধরে ডিসকাস করব, যে কোন কোন টপিক থেকে আমরা কি কি জিনিসগুলোকে পড়ে যাব, সেগুলোকে তোমরা তোমাদের নোটবুক বা ডায়েরিতে নোট করে নাও, এবং তোমাদের প্রিপারেশনের সময় তোমরা যখন পড়বে জিনিসগুলোকে, ওই বিষয়গুলোকে একটু ভালো করে পড়ে যাও, তাতে তোমাদের অনেকটা উপকার হবে। ঠিক আছে, আমরা স্পোর্টস সম্পর্কে পড়ব, আমরা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস সম্পর্কে পড়ব, বুকস অ্যান্ড অথর্স সম্পর্কে পড়ব, এনভায়রনমেন্ট সম্পর্কে পড়ব, অর্গানাইজেশন পড়ব, মিসলেনিয়াস কিছু জিনিস রয়েছে। এখন এই টপিকগুলোর আন্ডারে অনেকগুলো সাব টপিকও থাকে, যে স্পোর্টস তো দাদা আছে, কিন্তু স্পোর্টস থেকে কি কি পড়ব? অনেক কিছু স্ট্র্যাটেজিকে হয় স্পোর্টস থেকে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস থেকেও অনেক কিছু প্রশ্ন আসতে পারে, কোন কোন টপিকগুলো পড়ব? এর মধ্যেও তো আবার ভার্স্ট সিলেবাস, তাই না? তো সেগুলোকে আমরা এক্ষুনি ডিসকাস করব। আর লাস্ট যে জিনিসটাকে বলে রাখি, সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স আপডেটেড ইনফরমেশনগুলো। মোটামুটি তোমাদের অনেকে বলে লাস্ট 6 মাস পড়তে, আমি তাও তোমাদের সেফ সাইডে থাকার জন্য আমি বলবো মোটামুটি 2023-এর শুরু থেকে 2024-এ যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে, 2023-এর জানুয়ারি থেকে কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পড়বে, এবং 2021-22-এর যে সমস্ত ইম্পর্টেন্ট ইভেন্টগুলো হয়ে রয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট ইভেন্ট, পুরো জেনারেল নলেজ বা পুরো কারেন্ট অ্যাফেয়ার্স আমি তোমাদের বলবো না 21-22-এর প্রিপেয়ার করতে। ইম্পর্টেন্ট ইভেন্টগুলো যেগুলো রয়েছে, ঠিক আছে, সেগুলোকে তোমরা পড়ে যাবে। ঠিক আছে, যেমন আমাদের দুর্গাপুজো ইউনেস্কো রিকগনিশন পেয়েছে গত বছর, 2023-এ শান্তিনিকেতন পেয়েছে, সেটা আলাদা ব্যাপার, সেটা তো গত বছরের কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে চলে আসছে, কিন্তু দুর্গাপুজো তারও আগে পেয়েছে, গত বছরেরও আগে, তো ওটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স হলেও। তো এই জিনিসগুলোকে একটু পড়ে যাবে। এখন আমরা ডিসকাস করি কারেন্ট অ্যাফেয়ার্স ছাড়া, যে আমাদের এই স্ট্যাটিক জিকের পোর্শনগুলোকে আমরা কিভাবে করব। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে টপিকগুলো বললাম, কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক আমি আলাদা করে কিছু লিখিনি, স্ট্যাটিক জিকের যে টপিকগুলোকে আমি এখানে লিখেছি, ঠিক আছে, সেই টপিকগুলোর উপরেই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে মেনলি ফোকাস করবে। ওকে, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স আর কি কি পড়তে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার চলে আসো স্ট্যাটিক জিকের এই টপিকগুলোর মধ্যে থেকে আমরা কোন কোন টপিকগুলোকে ডিটেলসে পড়ব। আমরা স্পোর্টস সম্পর্কে ডিসকাস করব, আমরা এই ন্যাশনাল ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডস, বুকস অ্যান্ড অথর্স, এনভায়রনমেন্ট, অর্গানাইজেশন, মিসলেনিয়াস, এই টপিকগুলো সম্পর্কে এক একটা করে ডিসকাস করব। নিজেদের নোটবুক এবং ডায়েরিতে যাতে ইচ্ছা লিখে নাও, এই টপিকগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। দেখো, যদি স্ট্যাটিক জিকের মধ্যে শুরুতেই আমরা স্পোর্টসের ব্যাপারে ডিসকাস করি, স্পোর্টস থেকে প্রচুর প্রশ্ন আসে। স্ট্যাটিক জিকের যে কটা টপিকের নাম আমি একটু আগে বলে দিলাম তোমাদের, তার মধ্যে যদি সবথেকে বেশি প্রশ্ন তোমরা দেখো প্রিভিয়াস ইয়ারগুলো অ্যানালিসিস করে, সেটা কিন্তু স্পোর্টস থেকে আসে। এখন স্পোর্টস থেকে আসার কারণও আছে, বিকজ স্পোর্টসের অনেকগুলো ক্যাটাগরির থেকে অনেকগুলো ধরনের প্রশ্ন হয়। তো আমাদের জানতে হবে স্পোর্টসের কোন কোন সেক্টরগুলোর থেকে আমরা কী কী পড়বো, এবং কোন কোন টপিকগুলোর উপর ইম্পর্টেন্স দিলে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম মার্কসটুকু গেইন হবে। সবার ফার্স্টে যেটা তোমরা পড়ে নেবে সেটা হচ্ছে কোন কোন কাপ কোন কোন খেলার সঙ্গে জড়িত আছে। ঠিক আছে, যেমন আমাদের হকির সাথে কোন কোন কাপ জড়িয়ে রয়েছে, আমাদের ফুটবল খেলার সঙ্গে কোন কোন কাপ যুক্ত আছে, ক্রিকেটের সঙ্গে কোন কোন কাপ যুক্ত আছে। তো তোমরা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে প্রত্যেকটা স্পোর্টস এবং তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কাপগুলোর নাম পড়ে নেবে। ঠিক আছে, এটা থাকলো তোমাদের প্রথম কাজ। দ্বিতীয় কাজ তোমরা কি করবে, প্রত্যেকটা স্পোর্টসের সঙ্গে বেশ কিছু পার্সোনালিটিস, অর্থাৎ বেশ কিছু খেলোয়াড়ের নাম জড়িয়ে রয়েছে। তো তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেবে কোনো একজন স্পোর্টসম্যান। এখানে আমি স্পোর্টসম্যান বলতে নর্মাল আমাদের যারা অ্যাথলেটিক্স তাদেরকে ইনক্লুড করে বলছি স্পোর্টসম্যানের ক্যাটাগরিতে। ঠিক আছে, যারা আমাদের
ওয়েট লিফটিংয়ের সঙ্গে যুক্ত, বক্সিংয়ের সঙ্গে যুক্ত, ক্রিকেট ফুটবল তো আছেই, তাদের সবাইকে ইনক্লুড করে বলছি যে কে কে কোন কোন স্পোর্টসের সঙ্গে জড়িত, তাদের নামগুলো এবং তারা কোন খেলার সঙ্গে জড়িত, এটাও যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে পুরোটা ডিটেলসে পড়ে রাখবে। ঠিক আছে, যারা আমাদের ইন্ডিয়ান প্লেয়ার তাদের ব্যাপারে তো এগুলো পড়বেই, যারা আমাদের পুরো বিশ্বে ফেমাস তাদের ক্ষেত্রে কী কী পড়বে, তাদের ক্ষেত্রে সেই পার্সোনালিটিটা কোন খেলার সঙ্গে যুক্ত এবং তিনি কোন দেশ থেকে বিলং করেন সেটাও সাথে সাথে পড়ে রাখবে। ইন্ডিয়ান স্পোর্টস পার্সোনালিটিদের মধ্যে যারা তারা কোন কোন খেলার সঙ্গে যুক্ত শুধু এটুকু পড়লেই হবে। এছাড়াও আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যে যে সমস্ত আমাদের বেঙ্গল থেকে, ওয়েস্ট বেঙ্গল থেকে যে সমস্ত স্পোর্টস পার্সোনালিটিসরা রয়েছে তাদের ব্যাপারেও আলাদা করে একটা নোট প্রিপেয়ার করে, যদি কোনো বইতে না পাও, হ্যাঁ, তো তাদের ব্যাপারে একটা আলাদা করে নোট প্রিপেয়ার করে নেবে নিজে এবং নোট প্রিপেয়ার করে তাদের ব্যাপারে পড়ে রাখবে। ঠিক আছে, তো যারা বেঙ্গলি স্পোর্টস পার্সোনালিটিস পিএসসি তাদের উপরেও প্রশ্ন করার চান্সেস বেশি থাকে। ঠিক আছে, যেমন তোমাকে জ্যোতির্ময় শিকদারের উপর জিজ্ঞাসা করতে পারে যে তিনি কে, তোমাকে অচিন্ত শিউলিকে নিয়ে প্রশ্ন করতে পারে, তোমাকে ঝুলন গোস্বামীকে নিয়ে প্রশ্ন করতে পারে। ঠিক আছে, তাদের ব্যাপারে একটু পড়ে রাখবে। এটা থাকলো আমাদের স্পোর্টস পার্সোনালিটিস টপিকটা তাহলে কভার হয়ে থাকছে। ওকে, এই দুটো টপিক আমাদের কভার হয়ে গেল, কাপ অ্যান্ড স্পোর্টস পার্সোনালিটিস। বোঝা গেল কোন কোন জিনিসগুলোকে পড়বো। নেক্সট চলে আসি ইভেন্টস। ইভেন্টস মানে রিসেন্ট ধরো যে খেলাগুলো হয়ে গেছে, হ্যাঁ, বা রিসেন্ট হাল ফিলালে হয়েছে, তো তাদের থেকে কি কি টপিকগুলো পড়বো, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কিছু কিছু প্রশ্ন পড়ে রাখবো। যেমন আমরা ওয়ার্ল্ড কাপ 2023 সম্পর্কে ভালো করে জেনে রাখবো। ওয়ার্ল্ড কাপ 2023, ঠিক আছে, এটা যতই ট্র্যাজিক হোক না আমাদের কাছে, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো আমাদের কাছে পড়ে রাখতে হবে যে এর ইম্পর্টেন্ট ঘটনাগুলো, ম্যাসকট কে ছিল থেকে শুরু করে তোমার আদার্স যে সমস্ত ইম্পর্টেন্ট ঘটনাগুলো রয়েছে ওয়ার্ল্ড কাপ 2023-এর সঙ্গে, এটা তোমরা যে কোনো একটা জায়গা থেকে পড়ে নিও। ঠিক আছে, তো ওয়ার্ল্ড কাপ 2023 থেকে যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো আসতে পারে সেগুলো একটু তোমরা পড়ে নিও। ঠিক আছে, ওয়ার্ল্ড কাপ 2023 থেকে একটু ডিটেলসে ওপর পড়ে নিলে। ওয়ার্ল্ড কাপ 2023 পড়া হয়ে গেলে তোমাদের এশিয়ান গেমস পড়তে হবে। 2023-এ এশিয়ান গেমসও হয়েছে, তার ভেন্যু কোথায় হয়েছে, তার ম্যাসকট কী ছিল, তার উদ্বোধনী অনুষ্ঠানের সময় ফ্ল্যাগ বিয়ারার কে ছিল, এন্ডিং অনুষ্ঠানের সময় ফ্ল্যাগ বিয়ারার কে ছিল, ভারত কতগুলো মেডেল জিতেছে, ভারতের যেই প্লেয়াররা মেডেল জিতেছে তারা কোন কোন খেলার সঙ্গে যুক্ত, এই সব কটা কিন্তু তোমার এখান থেকে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। তো দেখতে পাচ্ছ তোমরা একটা জিনিস, একই সঙ্গে আমরা স্ট্যাটিকের সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্সের ইভেন্টসগুলোকেও রেডি করে রাখছি, তাই না? কারেন্ট অ্যাফেয়ার্সের ইভেন্টসগুলোকেও রেডি করে রাখছি। আমি তোমাদেরকে বলেছিলাম যে স্ট্যাটিক যখন আমি ডিসকাস করব, স্ট্যাটিক থেকে উঠে আসবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কী কী ইম্পর্টেন্ট পোর্শন হয়ে যাচ্ছে। তাহলে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা স্ট্যাটিক বলো, এই পোর্শনগুলোকে আমাদের রেডি করে রাখতে হবে, এটা হচ্ছে মোদ্দা কথা। ঠিক আছে, তো তোমরা এশিয়ান গেমস 2023 থেকে ভালো করে পড়ে রাখবে। ভারত কতগুলো মেডেল জিতেছে, ভারত কটা সোনা জিতেছে, ভারত কটা ব্রোঞ্জ জিতেছে, সিলভার জিতেছে, কারা কারা জিতেছে, তাদের ব্যাপারে পড়ে রাখবে। কমনওয়েলথ গেমস 2022 সম্পর্কে পড়ে রাখতে হবে। ঠিক আছে, টোকিও অলিম্পিক্স যদিও অনেক আগে হয়ে গেছে তাহলেও পড়ে রাখতে হবে, এবং এবারের অলিম্পিক কোথায় হচ্ছে টোকিও অলিম্পিকের পরে, সেটাও কিন্তু তোমাদের প্রশ্ন আসতে পারে 2024-এ। এবার একটা জিনিস বলে রাখি এখানে, এই যে গেমসগুলো রয়েছে, এই গেমসগুলোর শুধু লেটেস্ট ইভেন্টটা সম্পর্কে পড়ার পাশাপাশি এদের একটু হিস্ট্রিটাও পড়ে রাখবে। যেমন এশিয়ান গেমস বলো, কমনওয়েলথ গেমস বলো, অলিম্পিক গেমস বলো, এদের একটু হিস্ট্রিটাও পড়ে রাখবে। ঠিক আছে, হিস্ট্রি বলতে কি, এশিয়ান গেমস কবে চালু হয়েছিল, প্রথম কোথায় হয়েছিল, কমনওয়েলথ গেমস কোন দেশগুলো খেলে, কমনওয়েলথ গেমস কবে হয়েছিল, ভারতে কবে হয়েছে কমনওয়েলথ গেমস, কোন সালে হয়েছে, ভারতে কোন কোন সালে এশিয়ান গেমস হয়েছে। ঠিক আছে, অলিম্পিক গেমস কবে থেকে চালু হয়, ঠিক আছে, মডার্ন অলিম্পিক গেমস আর কি, তার কথা বলছি। ভারত কবে থেকে অলিম্পিক গেমসে পার্টিসিপেট করা শুরু করে, এই ইভেন্টসগুলো একটু হিস্টোরিক্যাল স্ট্যাটিক হয়ে যায়, এগুলো তো তুমি এগুলোকে পড়ে রাখবে। রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো পড়বে, কিন্তু তার পাশাপাশি আমি বলবো এগুলোও পড়ে রাখবে, সেফ সাইডে থাকবে। ঠিক আছে, ওই ইভেন্টগুলো জানাটা আমাদের জরুরি। ওকে, তো টোকিও অলিম্পিক্সের পরে আমাদের চলে আসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2022-23 তো বললামই, কিন্তু 2022-এ যেটা ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছে সেটাও কিন্তু কম ইম্পর্টেন্ট নয়। এর ভেন্যু, এর উইনার, অ্যাটলিস্ট এগুলো পড়ে রেখো, যে কোথায় হয়েছে এবং উইনার কোন দেশ হয়েছে, এগুলো পড়ে রাখবে। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 সম্পর্কে পড়বে, অবশ্যই ইম্পর্ট্যান্ট, যদিও 2022 ভেবো না যে এত পুরনো প্রশ্ন করবে না। ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 পড়ার পাশাপাশি ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023-ও কিন্তু পড়ে রাখবে। ঠিক আছে, যেটা মহিলাদের বিশ্বকাপ হয়েছে গত বছর।
আর আমাদের ইন্ডিয়ান ইভেন্টসগুলো সম্পর্কে যদি বলি, তাহলে লেটেস্ট যে ন্যাশনাল গেমস এবং লেটেস্ট যে খেলো ইন্ডিয়া গেমস হয়েছে এগুলো সম্পর্কে পড়ে রাখবে। যে লেটেস্ট ন্যাশনাল গেমস এবং খেলো ইন্ডিয়া গেমস, এদের ভেন্যু কোথায় ছিল, এদের ম্যাসকট কী হয়েছে, এবং কারা কারা কতগুলো পুরস্কার জিতেছে, একদম টপ র্যাঙ্কিংয়ে যারা রয়েছে 1, 2, 3-তে তাদের নামগুলো একটু দেখে রাখলে তাহলে তোমাদের কিন্তু এই ইভেন্টসের পোর্শনটা কমপ্লিটলি তৈরি থাকছে। ওকে, এছাড়া আমাদের স্পোর্টস কাপ, মেজর যে স্পোর্টস কাপগুলো রয়েছে সেই স্পোর্টস কাপগুলোর উইনার রিসেন্ট কারা হয়েছে। দেখো অনেকগুলো স্পোর্টস কাপ রয়েছে যেগুলো খুব চর্চায় আসে, রঞ্জি ট্রফির কথা আসি বা টমাস কাপের কথায় আসি বা ডুরান্ড কাপের কথায় আসি, এরা কোন খেলার সঙ্গে জড়িত এবং রিসেন্ট কারা জিতেছে। এছাড়া আরও অনেকগুলো আছে, টুকটাক আমি এখানে সব লিখিনি, উবের কাপ লিখতে হতো, এগুলো একটু তোমরা দেখে নিও যে মেজর যে স্পোর্টস কাপগুলো রয়েছে যেগুলো সম্পর্কে তুমি এখানে পড়লে তাদের রিসেন্ট উইনার কারা। ওকে, রঞ্জি ট্রফি কে লেটেস্ট কে জিতেছে, থমাস কাপ কে জিতেছে, ডুরান্ড কাপ কে জিতেছে, এগুলো একটু নেট থেকে দেখে বা যে কোনো একটা স্ট্যান্ডার্ড বই থেকে একটু নিজেরা নোট করে নিয়ে সেই জিনিসগুলোকে একটু রিভাইজ করে যাবে। স্পোর্টসের কোশ্চেন কিন্তু তোমাকে অনেকগুলো নাম্বার দিয়ে দেবে, প্রায় 4 থেকে 5 নাম্বার স্পোর্টস কিন্তু তোমাকে ক্লার্কশিপের জেনারেল নলেজে দিয়ে দেবে, দেখে নিও। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আরেকবার এইটুকু পোর্শন আগে আমরা এইটুকুকে কমপ্লিট করে নিই, তারপর আমরা পুরোটাকে আরেকবার দেখে নেব উপর উপর। এরপরে চলে আসি এই 5 নম্বর টপিকে, যেখানে আসছে পপুলার নেমস অফ স্পোর্টস পার্সোনালিটিস। অনেক স্পোর্টস পার্সোনালিটিস আছে যাদের কিছু নিকনেম আছে, ঠিক আছে, সেটা একটু পড়ে রাখবে কোনো না কোনো বই থেকে। যেমন ধরো তোমাকে জিজ্ঞাসা করলো ধিং এক্সপ্রেস কাকে বলা হয়, তাই না, এরকম প্রশ্ন টুকটাক টুকটাক দিতে পারে। অটোবায়োগ্রাফিস, যারা ফেমাস স্পোর্টস পার্সন তাদের অটোবায়োগ্রাফি বা আত্মজীবনীগুলো পড়ে রাখবে। সাইনা নেওয়ালের আত্মজীবনী কী, সানিয়া মির্জার আত্মজীবনীর নাম কী, হ্যাঁ, আমাদের সচিন টেন্ডুলকারের আত্মজীবনী কী, সৌরভ গাঙ্গুলির অটোবায়োগ্রাফি, এগুলো একটু পড়ে রাখবে। এটা কিন্তু যদিও বুকস অ্যান্ড অথার্সের প্রশ্ন, তাও স্পোর্টসম্যান রিলেটেড এগুলো একটু পড়ে রাখবে। এছাড়া আপকামিং ইভেন্টস যেগুলো, এগুলো তো হয়ে গেছে, এগুলো হয়ে যাওয়া ছাড়া এর আপকামিং ইভেন্টসগুলো কোথায় হবে, কোন সালে হবে, একটু মোটামুটি খুব বেশি দূর না হলেও যেগুলো রিসেন্ট আসতে চলেছে সেগুলো পড়ে রাখবে। যেমন 2024 সালে অলিম্পিক কোথায় হবে, এর পরের বার এশিয়ান গেমস কোথায় হবে, এর পরের বার কমনওয়েলথ গেমস কোথায় হবে, ঠিক আছে, বা ওয়ার্ল্ড কাপ কোথায় হবে, এগুলো একটু দেখে রাখবে, তাহলে তোমার এই পোর্শনগুলো তৈরি হয়ে থাকছে। অ্যান্ড লাস্ট আমাদের রিসেন্ট রেকর্ডস, সেটা ক্রিকেটে হোক, স্পেশালি ক্রিকেটে, এবং তারপর ফুটবলে রিসেন্ট যে সমস্ত রেকর্ডগুলো হয়েছে, হ্যাঁ, কোনো স্পোর্টস পার্সন যদি কোনো একটা রেকর্ড তৈরি করে থাকেন সেটা একটু নেট থেকে দেখে নোট করে নেবে এবং সেগুলোকে এক ঝলক পড়ে যাবে ভালো করে। ঠিক আছে, তো আরেকবার ডিসকাস করে নিই যে স্পোর্টস যেটা আমাদের স্ট্যাটিক জিকের সব থেকে বড় পোর্শন, ঠিক আছে, সব থেকে বড় পোর্শন, সেখান থেকে আমরা কী কী জিনিস পড়ব। আমরা স্পোর্টস থেকে পড়ব কাপ অ্যান্ড স্পোর্টস, কোন খেলার সঙ্গে কোন কোন কাপ যুক্ত রয়েছে। আমরা পড়ব স্পোর্টস পার্সোনালিটিসদের ব্যাপারে, ওয়ার্ল্ড যারা স্পোর্টস পার্সোনালিটিস তাদের ব্যাপারে, ইন্ডিয়ান স্পোর্টস পার্সোনালিটিস তাদের ব্যাপারেও, এবং বেঙ্গলি যারা স্পোর্টস পার্সোনালিটিস রয়েছে তাদের ব্যাপারেও। ওয়ার্ল্ড পার্সোনালিটিস ব্যাপারে পড়বো কোন খেলার সঙ্গে যুক্ত এবং কোন দেশের বাসিন্দা, ব্যাস এটুকুই পড়বো। ইন্ডিয়ান স্পোর্টস পার্সোনালিটিসদের ব্যাপারে পড়বো তারা কোন খেলার সঙ্গে বা কোন গেমসের সঙ্গে যুক্ত, আর বেঙ্গলি স্পোর্টস পার্সোনালিটিসদের ব্যাপারেও তাই। ওকে, ইভেন্টসে যদি চলে আসি, মেজর ইভেন্টসগুলোকে আমি লিখে দিয়েছি, আশা করি আমি কোনোটা স্কিপ করে যাইনি বা বাদ দিইনি, হয়তো যদি কিছু ভুলে বাদও যায় তোমরা একটু নোট করে নিও। এই মেজর ইভেন্টসগুলো ওয়ার্ল্ড কাপ 2023, এশিয়ান গেমস 2023, কমনওয়েলথ গেমস 2022, টোকিও অলিম্পিক্স, ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ, এছাড়া ন্যাশনাল গেমস অ্যান্ড খেলো ইন্ডিয়ার লেটেস্ট যে গেমসগুলো হয়েছে সেগুলোকে পড়ে রাখবে। আর এই স্পোর্টস কাপসগুলোর কারা উইনার্স, রঞ্জির কারা উইনার্স, থমাস কাপের কারা উইনার্স, ডুরান্ড কাপের রিসেন্ট কারা উইনার্স, এগুলোকে একটু পড়ে রাখবে। পপুলার নেমস অফ স্পোর্টস পার্সোনালিটিস, তাদের যেগুলো নামে ডাকা হয়, ভালোবেসে তাদের ফ্যান ফলোয়াররা যে নামগুলো দিয়ে থাকে সেই নামগুলো পড়বে, তাদের অটোবায়োগ্রাফিগুলো পড়বে, আর আপকামিং ইভেন্টস অ্যান্ড রিসেন্ট রেকর্ড সম্পর্কে তো একটু আগেই বললাম। ঠিক আছে, তো মোটামুটি এই টপিকগুলোকে কভার করলে আশা করি তোমাদের স্পোর্টস নিয়ে আর কোনো ডাউট থাকবে না। এরপরেও যদি কিছু ডাউট থেকে থাকে তোমরা কমেন্টে লিখে আমাকে জানাও, আমি সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। এই টপিকগুলো পড়লে কিন্তু সিংহভাগ পোর্শন তোমাদের স্পোর্টসের রেডি হয়ে থাকবে। তোমাদের শুধু ক্লার্কশিপ কেন, ক্লার্কশিপের পরে তোমাদের এমটিএস বলো, সিএইচএসএল বলো, তার জন্য মোটামুটি এই টপিকগুলোর উপর থেকেই প্রশ্ন আসে, তোমাদের রেডি হয়ে থাকবে। ঠিক আছে, আমরা চলে যাই নেক্সট টপিকে, আমরা ডিসকাস করি। ওকে, দেখো চলে আসি আমাদের স্ট্র্যাটেজিকের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে, অ্যাওয়ার্ডস সম্পর্কে। এখন অ্যাওয়ার্ডস এই টপিকটাকে আমরা দুটো পোর্শনে কমপ্লিট করব, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল এবং তারপর আমরা করব ন্যাশনাল যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো রয়েছে তাদের সম্পর্কে। ফার্স্টে আমরা ডিসকাস করে নিই ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলো সম্পর্কে। ওকে,
ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডগুলোর মধ্যে কী কী পড়বে? সবার ফার্স্টে অ্যাওয়ার্ডস অ্যান্ড রিলেটেড ফিল্ডস, অর্থাৎ কোন কোন অ্যাওয়ার্ড বা কোন কোন পুরস্কার কোন কোন ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, আমি উদাহরণ হিসেবে দুটো লিখে রেখেছি এখানে। যেমন তোমাকে জিজ্ঞাসা করতে পারে গ্র্যামি কোন ক্ষেত্রে দেওয়া হয়, গ্র্যামি অ্যাওয়ার্ড। তোমাকে জিজ্ঞাসা করতে পারে পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়। তো এই অ্যাওয়ার্ডগুলো যে যে ফিল্ডের সঙ্গে যুক্ত, এটা পড়ে ফেলা হচ্ছে তোমার প্রথম কাজ, কোন অ্যাওয়ার্ড কোন ফিল্ডের সঙ্গে যুক্ত আছে। ঠিক আছে, নাও অ্যাওয়ার্ডের সেকেন্ড ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে যদি আসি, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার উইনার যারা রয়েছে আমাদের ইন্ডিয়া থেকে, তাদের ব্যাপারে একটু পড়ে রাখবে, উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। আমাদের বাংলা থেকে যারা পেয়েছেন, বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর, তোমরা জানো, শুধু ওয়েস্ট বেঙ্গল কেন, ইন্ডিয়া কেন, এশিয়ার প্রথম নোবেল পুরস্কার প্রাপক। 1913 সালে উনি নোবেল পেয়েছিলেন, সালটাকে মাথায় রাখবে। এছাড়া আমাদের বাংলা থেকে আর যারা যারা নোবেল পেয়েছেন তাদের নাম এবং তারা কোন সালে নোবেল পেয়েছিলেন, স্পেশালি এই শেষের দুজন কোন সেক্টরের জন্য বা কোন থিওরির জন্য নোবেল পেয়েছিলেন, এগুলোকে একটু পড়ে রাখবে। মাদার টেরেসা আমাদের নোবেল পেয়েছেন 1979-এ, অমর্ত্য সেনবাবু নোবেল পেয়েছেন 1998-এ এবং অভিজিৎ ব্যানার্জি নোবেল পেয়েছেন 2019-এ। তো প্রত্যেকটা উইনার, আমাদের যারা প্রত্যেকজন উইনার রয়েছেন নোবেল প্রাইজের ইন্ডিয়া থেকে, তাদের নামগুলো তো পড়ে রাখবেই, এবং স্পেশাল ক্ষেত্রে এদের যে বাঙালি নোবেল পুরস্কার প্রাপকরা রয়েছে তাদের নাম, সাথে সাথে কোন ক্ষেত্রে পেয়েছেন এবং কোন সালে পেয়েছেন, এই জিনিসটাকে রেডি রাখবে। চলে আসি এরপরে লেটেস্ট নোবেল উইনার্স। এনারা যে দেশেরই হোক না কেন, তোমাকে পড়ে রাখতে হবে যে 2023 সালে কারা কারা নোবেল পেয়েছেন প্রত্যেকটা ক্ষেত্রে। সাহিত্যে কারা পেয়েছেন, ফিজিক্স, কেমিস্ট্রি, অর্থনীতি, কোন ক্ষেত্রে শান্তি, কোন ক্ষেত্রে কারা কারা নোবেল পেয়েছেন, তাদের নামটা তোমার কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখতে হবে। 2023-এ যারা নোবেল পেয়েছেন তাদের নামগুলো। ঠিক আছে, ফোর্থ টপিকে চলে আসি। যদি ফোর্থ টপিক হচ্ছে অস্কারের ব্যাপারে। সবার প্রথমেই প্রশ্ন আসি, অস্কারে কোন ক্ষেত্রে দেওয়া হয়, এবং আমাদের অস্কার অ্যাওয়ার্ডসগুলো সম্পর্কে যদি রিসেন্ট জিজ্ঞাসা করা হয় তাহলে কী কী উত্তর, তাহলে কী কী প্রশ্ন আসতে পারে সেগুলো থেকে জিজ্ঞাসা বলি। অস্কারের ব্যাপারে আসতে পারে তোমার ভারত থেকে প্রথম অস্কার কে পেয়েছেন, ঠিক আছে, এগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে। তোমার আমাদের বাংলা থেকে সত্যজিৎ রায়বাবু অস্কার পেয়েছিলেন 1992 সালে, সেটা তোমাদের জেনে রাখা দরকার। ঠিক আছে, এছাড়া যদি অস্কারের ব্যাপারে যদি বলি, এছাড়া অস্কারের ব্যাপারে যদি বলি, তাহলে আমাদের বাংলা থেকে সত্যজিৎ রায় পেয়েছিলেন 1992 সালে, সেটাও তোমাকে পড়ে রাখতে হবে। সত্যজিৎ রায়ের ব্যাপারে যেহেতু বললাম, তাহলে সত্যজিৎ রায়বাবু যে সমস্ত মুভিগুলো ডাইরেক্ট করেছিলেন, তার যে ফেমাস মুভিগুলো ছিল, সেই মুভিসগুলো সম্পর্কে তোমাদের পড়ে রাখতে হবে, তাই না? ঠিক আছে, এটা হয়ে গেল এই টপিকটুকু। এছাড়া অস্কার সম্পর্কে আর কি পড়তে হবে? আরও পড়তে হবে রিসেন্ট যেগুলো অস্কারের ইভেন্টস। তোমরা জানো আমাদের দ্য এলিফেন্ট হুইসপার নামে একটা মুভি, এবং তোমার বেস্ট অরিজিনাল সঙ্গে সাউথ ইন্ডিয়ান মুভি RRR এর নাটু নাটু সংটা নমিনেটেড হয়েছিল এবং পুরস্কারও জিতেছিল বেস্ট অরিজিনাল সঙ্গে অস্কারে। তো সেই জিনিসগুলো একটু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়লে ওগুলো তোমাদের কভার হয়ে যাবে। ঠিক আছে, তো ওইগুলোকে কিন্তু অস্কার থেকে অবশ্যই কভার করে রেখো, এটা ইম্পর্টেন্ট। চলে আসি গ্র্যামি অ্যাওয়ার্ড সম্পর্কে। গ্র্যামি অ্যাওয়ার্ড কোন ফিল্ডে দেওয়া হয় সেটা পড়তে হবে, আগেই বলেছি এই অ্যাওয়ার্ডস অ্যান্ড ফিল্ড ডিসকাস করার সময়। এখানে যেটা পড়বে, ইন্ডিয়া থেকে গ্র্যামি অ্যাওয়ার্ড কারা কারা পেয়েছেন, যারা একদম টপ মোস্ট অর্থাৎ প্রথমের দিকে পেয়েছেন তাদের নামগুলো জেনে রাখবে। তারপরের অর্থাৎ প্রথম কে পেয়েছেন, কারা পেয়েছেন তাদের নাম, আর বাকি যারা ইন্ডিয়ান উইনার্স রয়েছে রিসেন্ট, তাদের নামগুলো পড়ে রাখবে। রিসেন্ট যদি একদম রিসেন্ট কথা বলি, তাহলে একদম রিসেন্ট নামের মধ্যে তোমাকে মাথায় রাখতে হবে রিসেন্টলি জাকির হোসেন, শঙ্কর মহাদেবন অ্যান্ড রাকেশ চৌরাসিয়া, এনারা কিন্তু গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন। ঠিক আছে, তো এনাদের নামটা একটু মাথায় রাখবে যে এনারা গ্র্যামি অ্যাওয়ার্ডস পেয়েছেন বলে, এনাদের নামগুলো আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এই গ্র্যামি অ্যাওয়ার্ড থেকে প্রশ্ন আসলে। এছাড়া আর যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো রয়েছে তার মধ্যে র্যামন ম্যাগসেসে পুরস্কারের কথা বলতে পারো। র্যামন ম্যাগসেসে পুরস্কার থেকে প্রশ্ন দিতে পারে কোন দেশ থেকে দেওয়া হয় র্যামন ম্যাগসেসে পুরস্কার, কোন দেশ দেয় এটা। এবং দ্বিতীয় প্রশ্ন যেটা, সেটা হচ্ছে ভারত থেকে যারা যারা পেয়েছেন তাদের নাম এবং কোন সালে পেয়েছেন, এটাকে একটু আমাদের দেখে রাখতে হবে। দ্যাট ইজ ইন্ডিয়ান উইনার্স কারা এই র্যামন ম্যাগসেসে অ্যাওয়ার্ডের, সেটা জানতে হবে। আর চলে আসি ম্যান বুকার পুরস্কার সম্পর্কে। এটা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত এবং এই ম্যান বুকার পুরস্কার রিসেন্ট কারা কারা পেয়েছেন, বা আমাদের ইন্ডিয়া থেকে কারা কারা পেয়েছেন, কোন কোন অথররা, তাদের ব্যাপারে এখান থেকে এই ম্যান বুকার প্রাইজের ব্যাপারে তাদের ব্যাপারে জেনে রাখতে হবে। ঠিক আছে, তো এটা হয়ে গেল আমাদের অ্যাওয়ার্ডসের ইন্টারন্যাশনাল সেকশনটা, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে অ্যাওয়ার্ডগুলো রয়েছে তার ব্যাপারে আমরা ডিটেলস এখানে ডিসকাস করে নিলাম। ওকে,
আমি এরপর চলে আসি ন্যাশনাল অ্যাওয়ার্ডসগুলো সম্পর্কে ডিসকাশন করব। ঠিক আছে, ন্যাশনাল অ্যাওয়ার্ডসগুলো সম্পর্কে আমরা এরপরে ডিসকাস করব।